স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও 4 জনকে। তারা হলেন সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক বিচারক আব্দুর রহমানেল মাসুদ, সাবেক সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হলেন এএমএম নাসির উদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও 4 জনকে। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, সিইসি সহ 4 নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে 6 সেপ্টেম্বর কিন্তু সাংবিধানিক এই পোস্টটি ফাঁকা হয়ে যায়, কারণ 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার তারা 6 সেপ্টেম্বরই কিন্তু পদত্যাগ করেন। তারপর থেকে পোস্টটি ফাঁকা ছিল। বিচারিকভাবে বা আইনিভাবে কিন্তু এই পোস্টটি ফাঁকা থাকার কারণেই একটি নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে বা সেই সাথে থেকে যে একটি তৈরি করে দেয়, সার্চ কমিটি গঠন করে দেয়। আর এই সার্চ কমিটি গঠন করার পরেই একটি বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা শুরু করে, নাম দেওয়া শুরু করে। সেই সাথেই তারা নাম দেওয়া শুরু করলেই গতকালকে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে সেই সার্চ কমিটি নিয়ে যায়। আর সেই সাথেই তাদের একটি প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন কমিশনারের নাম তারা ঘোষণা করে। আর সেই সাথে আজকে আমরা দুপুরের দিকেই আমরা দেখেছি যে এই 4 জনের নামকে কিন্তু আমরা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পেয়েছি। তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন ভারপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। এছাড়াও আরও 4 জন যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জাজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দফায় দফায় কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের কাছে আসছেন। বিভিন্ন সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন লোকজন আসছেন। যেমন আজকে আমরা দেখেছি সকাল থেকে যে বিভিন্ন পত্রিকার সম্পাদকরা এসেছিলেন, তারা কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের প্রধানের কাছে বিভিন্ন সুপারিশ দিয়েছেন। তারা সেই সুপারিশগুলো নিয়ে কথা বলেছেন। এমনকি এখনও কিন্তু একটি বৈঠক চলছে প্রধান নির্বাচন কমিশনের সংস্কারের প্রধানের কাছে। তারাও কিন্তু আজকে নির্বাচন সুষ্ঠুর লক্ষ্যে কি প্রস্তাব দিতে পারেন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এরপরে কিন্তু আমরা বৈঠক শেষ হলে কিন্তু আমরা জানতে পারবো ভিতরে আরও কি বিষয়ে আলোচনা হয়েছে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। নূপুর, আপনাকে ধন্যবাদ। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশের প্রতিবাদে রিকশা চালকদের বিক্ষোভে রাজধানী জুড়ে অচলাবস্থা দেখা দিয়েছে। সকাল থেকেই তারা বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল মোড়, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা, বসিলা সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চলমান এই আন্দোলন মহাখালী থেকে শুরু করে ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। অটোরিকশা চালকের হঠাৎ করে আর গরিব মানুষের পেটে লাথি মারা। কত লক্ষ মানুষ এই অটো রিক্সা চালাইয়ে তাদের জীবিকা নির্ভর করে। অটো রিক্সাগুলো যদি নিয়ে চলে যায়, তুলে নিয়ে গেল, এই মানুষগুলি কি করে খাবে? এতে সড়কে তৈরি হয় ব্যাপক যানজট। অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাখালী ছাড়াও আগারগাঁও থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ করে দেয় তারা। আজীবন অটো গাড়ি, পাও গাড়ি চলে যাচ্ছে, এখন চালাতে পাই না। স্ক্রিন করার পর থেকে মনিগঞ্জে পাও ভেঙে গেছে, যে রড দেওয়া আছে
আমি আর অটো গাড়ি চালাতে পারি না। ট্রাফিক আমাদের গাড়ি ধরে নেয়, মারধর করে, ব্যাটারি খুলে রাইখা দেয়, আমাদের গাড়ি চিৎ করে থয়। আমরা কি করবো তাইলে? ঠিক মতো ইনকাম করতে পারি না, নিজের ফেটাকে ভাত দিতে পারি না, বাপ মারা খাওয়াইতে হয়। আমরা কোনো সমাধান পাই নাই, কারণ আমাদের এটা বন্ধ করতে হলে আমাদের একটা কর্ম ব্যবস্থা করে আবার বন্ধ করতে হবে। আর এটা নিয়ে মনে করেন যে পুলিশ ট্রাফিক খুব ঝামেলা করে আমাদেরকে। রাস্তার পাশে আসলে ব্যাটারি খুলে নিয়ে যা, গাড়ি আটকে নে, এই যে টাকাগুলো নে, এই টাকাগুলো কে পা? সরকার পা। রেল লাইনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীদের। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় সড়কে ব্যাটারি চালিত রিকশায় চলাচল 3 দিনের মধ্যে বন্ধ করতে হাইকোর্টের নির্দেশের পর এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সেখানকার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মহাখালী রেলগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু। অপু, অটোরিকশা চালকদের বিক্ষোভের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? আর দুপুর 2টার সংবাদেই আপনি জানিয়েছিলেন যে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে এসেছেন, কি অবস্থা বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে, অর্থাৎ 2 মিনিট আগেই কিন্তু মহাখালীর সবকটি সড়ক প্রশাসনের প্রচেষ্টায় কিন্তু তারা গাড়িগুলো চলা শুরু করেছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, প্রায় 6 ঘন্টা ধরে কিন্তু এখানে অটোরিকশা চালকদের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি ধাওয়া পাল্টা দেওয়ার কারণে কিন্তু গত 6 ঘন্টা ধরে মহাখালীর সব কটি সড়কে যান চলাচল বন্ধ ছিল এবং এতে কিন্তু ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তারা অনেকটাই বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে তারা তাদের গন্তব্যে পায়ে হেঁটে পৌঁছে যান। 6 ঘন্টা পর্যন্ত কিন্তু বিক্ষোভকারীরা তারা তাদের সড়কটিতে তারা অবস্থান করে রেখেছিলেন। তবে কিছুক্ষণ আগে প্রশাসনের তৎপরতায় কিন্তু তারা সেই সড়ক থেকে সবাই চলে যান এবং এই মুহূর্তে মহাখালীর সবগুলো রুটে কিন্তু যান চলাচল স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বলা চলে যে সকাল 9টা থেকে কিন্তু অটোরিকশা চালকরা হাইকোর্ট থেকে যে আদেশ দেওয়া হয়েছিল সেই আদেশের প্রতিক্রিয়ায় কিন্তু তারা এই মহাখালী রেলগেট সহ আশেপাশের সড়কে অবস্থান নিয়ে তারা তাদের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি এবং তারা তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরেন। সবশেষে প্রশাসন থেকে তাদের সাথে কয়েক দফায় আলোচনার পরে কিন্তু তারা এই সড়ক থেকে আপাততর জন্য সরে গেছেন। তবে তাদের সাথে আমাদের এই মুহূর্তে কথা বলা সম্ভব হয়নি। তারা কি স্বেচ্ছায় সরে গিয়েছেন নাকি প্রশাসন কারণে তারা সরে গিয়েছেন সেটি আমরা এখন নিশ্চিত করে বলতে পারিনি। তবে এর আগে 1 ঘন্টা আগে এখানে যে পুলিশ, সেনাবাহিনী এবং আনসার যারা ছিল এর সংখ্যা কিন্তু প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। এর প্রেক্ষিতেই কিন্তু যখন প্রশাসনের বাড়তি সোর্স এখানে মোতায়েন করা হয় এর পরপরই কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হয়ে এই সড়কের যান চলাচলগুলো কিন্তু তারা স্বাভাবিক করতে তারা এখন পর্যন্ত এটা তারা করতে পেরেছেন। তবে এই সড়কগুলোতে দেখা যাচ্ছে যে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে সড়কে প্রায়ই নানান ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এর প্রেক্ষিতে কিন্তু এই হাইকোর্ট থেকে একটি আদেশ দেওয়া হয় যে 3 দিনের ভিতরে সকল অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলো যেন বন্ধ করা হয়। কিন্তু এই আদেশের পরে এই অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু তাদের দিক থেকে দাবিগুলো যে তুলে ধরেছিলেন। তারা বলছিলেন যে তাদের পরিবারে অনেক সদস্য রয়েছে, তাদের একটি মাত্র রিক্সা দিয়েই তারা তাদের সংসার চালান। কিন্তু তারা বলছেন যে সরকার তাদের ঠিক করে দিক তারা কোন কোন সড়কে অটোরিকশা চালাতে পারবেন কি পারবেন না। তবে এখানে আমরা অনেক পথচারীদের সাথেও কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে, তাদের কোনো প্রশিক্ষণ দেয়া নেই, লাইসেন্স নেই, তারা তাদের ইচ্ছে মতো সড়কে কিন্তু দাপিয়ে বেড়ান, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে থাকে। এবং এখানে থাকুন, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো বিস্তারিত জেনে নেব। মুক্তিযুদ্ধকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার। সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় তিনি শহীদদের সম্মানে শিখা অনির্বাণের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে স্মারক বইয়ে সই করেন তিনি।
এরপর শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় স্মারক বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এ সময় তিনি মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে। আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের কথাও উল্লেখ করেন তিনি। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। প্রধান উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধান। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। বুধবার রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে সবশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে সব মামলায় আইনি লড়াই করতে চান সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। তিনি বলেন, আগে ছিল গণগ্রেপ্তার, এখন হচ্ছে গণমামলা। সকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন শুনানি শেষে জেড.আই খান পান্না বলেন, জুলাই আগস্ট গণহত্যায় মেহেদী হাসানের অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ আছে। চোখ নষ্ট হয়ে গেছে, না হয় পা নষ্ট হয়ে গেছে, অথবা একটি গুলি লেগেছে, এমন একই স্ক্রিপ্টে অভিযোগ এনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে বলেও অভিযোগ করেন জেড.আই খান পান্না। আমি আছি নিপীড়িতর পক্ষে। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মামলা বাতিল হয়েছে। তার বিরুদ্ধে শ্রম আদালতের 5 ও মানহানির 1 মামলা বাতিল করেন হাইকোর্ট। এর মধ্যে 2010 সালে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা 24শে অক্টোবর বাতিল করেন বিচারপতি A.K.M. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। আজ মামলার আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে। এই মামলার আদেশে আদালত জানায়, 2010 সালে কোতোয়ালি থানায় করা মামলাটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল। আর এ হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী। অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রমও বাতিল করেছে। এসব মামলা ঢাকার 3য় শ্রম আদালতে বিচারাধীন ছিল। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ অন্য সবার রাজনৈতিক মামলা এক আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে একথা বলেন তিনি। অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনূসকে ধরে রাখার আহ্বানও জানান শফিক রেহমান। সাজা মওকুফের আবেদন করতে বৃহস্পতিবার আদালতে হাজির হন জায় দিন সম্পাদক হিসেবে খ্যাত শফিক রেহমান।
এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় তিনি জামিন পেলেও শুনানি হয়নি সাজা বাতিলের। চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয় কিভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে। পরে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ অন্যান্যদের সব রাজনৈতিক মামলা বাতিলের দাবি জানান শফিক রহমান। যেসব রাজনৈতিক নেতা কর্মী এখনো জেলে আছেন, প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায়, সেখানে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল এবং অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয়। এ সময় অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনূসকে ধরে রাখার আহ্বান জানান তিনি। এই টাকাটা আনছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বিদেশে খ্যাতিমান লোক, তার আবেদনে সাড়া দিয়ে অনেকে দিচ্ছেন। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। এদিকে তার আইনজীবী জানান হয়রানি করতেই এই মামলা, তাই সাজা বাতিল চেয়ে আপিল করেছেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ওনার সাজা প্রশাসনিকভাবে 1 বছর স্থগিতের আদেশ দিয়েছেন এবং বিজ্ঞ নিম্ন আদালতে অর্থাৎ আপিল আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের নির্দেশনা দিয়েছেন। এর আগে জয় অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় শফিক রহমানকে দেয়ার নিম্ন আদালতের সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। এ আদেশ অনুযায়ী গত 30 সেপ্টেম্বর সিএমএম আদালতে হাজির হলে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় একথা বলেন তিনি। সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এটা করা হয়েছে। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, এটা বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু স্থানীয় নির্বাচনগুলো এই সরকারের অধীনে করা যায় কিনা তা ভাবা এবং আগের কমিশনগুলোর নির্বাচনী অপরাধে শাস্তির সুপারিশ করতে পরামর্শ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। আর আগের 3 কমিশনকে ডাকা হবে কিনা তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার প্রধান। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এসব আলোচনা হয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে তার বাসার সামনে থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। আমরা এই মুহূর্তে রয়েছি ম্যাডাম বেগম খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন ফিরোজা তার সামনে রয়েছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি 12 বছর পর তিনি সেনাকুঞ্জে এবং সেনানিবাসে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন এবং 2018 সালের 5 ফেব্রুয়ারির পর থেকে আজই প্রথম প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাচ্ছেন। আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও এখানে এক ধরনের নেতাকর্মীদের তারাও এসছেন তাদের দলীয় প্রধানকে এক নজর দেখার জন্য, কারণ উনি 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুদকের করা একটি মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল এবং তার পরবর্তীতে এক ধরনের তিনি এই ফিরোজাতে ছিলেন 2020 সালের 25শে মার্চ থেকে এবং তিনি চিকিৎসাধীন ছিলেন এবং যে কারণে নেতাকর্মীরা তার কেউ দেখা পায়নি। তবে আজকে তার এই সেনাকুঞ্জে যাওয়ার মধ্য দিয়ে নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা উজ্জীবিত, তারা প্রাণবন্ত এবং তাদের দেশ যে দলীয় প্রধান তার এই যাত্রার অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে গণতন্ত্র এবং বাংলাদেশের 18 কোটি মানুষ
একটি বার্তা পাবে, সেটি হচ্ছে গণতন্ত্র মুক্তির সুবাতাস। সেই বার্তাটি তারা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া তার যে গাড়ি, এই গাড়িতে তিনি যাচ্ছেন এবং যদিও তাকে আসলে দেখানোর একটু কষ্টের, নিরাপত্তার সাথে তার যে ব্যক্তিগত সিএসএফ সদস্যরা রয়েছেন তারা এখানে তার গাড়ি বহরের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মিলিটারি পুলিশ তাদেরকেও এখানে পাঠানো হয়েছে তার গাড়ি বহরটি নিরাপত্তা নিশ্চিতের জন্য। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো এক নজর তাদের বিএনপি চেয়ারপারসনকে চেষ্টা করছেন সহকর্মীরা তাকে দেখানোর, এবং এই যে উচ্ছ্বাস উদ্দীপনা নেতাকর্মীদের, তারা বলছেন এটি একটি কারণ রয়েছে, কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2010 সালের 13 নভেম্বর তাকে মইনুল রোডের যে বাসা, তার যে 40 বছরের স্মৃতি বিজড়িত বাসভবন, সেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল এবং তার পরবর্তীতে 2012 সালে তিনি সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি 2013 সালে দাওয়াত পেলেও সেখানে যোগ দেননি এবং এবারই প্রথম আবার যাচ্ছেন 12 বছর পর। এবং তার সঙ্গে বিএনপির আরো 26 জন নেতাকেও আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও সেই আমন্ত্রণিত অতিথিদের মধ্যে তালিকায় রয়েছেন এবং দেখতে পাচ্ছি আমরা যে নেতাকর্মীরা তার গাড়ি বহরের সামনে পিছনে স্লোগান দিয়ে তাকে এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং সত্যিকার অর্থেই এক ধরনের পরিবেশ তৈরি হয়েছে। গাড়ি তার বাইরে ঢুকে না। জাহিদ ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে এই যে তার 12 বছর পর ক্যান্টনমেন্টে যাওয়া এবং 2018 সালে 5 ফেব্রুয়ারি করে যাওয়া, কতটুকু উজ্জীবিত করছে বাংলাদেশের মানুষের জন্য, কি বার্তা? এটা হচ্ছে উজ্জীবনের বিষয় না, অর্থাৎ মানুষকে যে অধিকার হারা, যার যেটা রাইটস ছিল, সেনাবাহিনী প্রধান, রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে অহেতুক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা খালি গ্রেফতার করে নাই, ওনাকে ওখান থেকে তারা জোরপূর্বক ষড়যন্ত্রমূলকভাবে ওখান থেকে বিতরণ করেছিল। সেটির আজকের জবাব হচ্ছে যে আজকে দেখেন আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মানিত হয়। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় বেগম খালেদা জি আজকে সেনাবাহিনীর আমন্ত্রণে সেখানে যাচ্ছে। ইনশাল্লাহ এতে দেশবাসী যে সত্যিকার অর্থে বৈষম্যহীনতার মধ্যে আছে, মানুষ উজ্জীবিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকের এই যে অনুষ্ঠানে যোগ দেয়া সশস্ত্র বাহিনী দিবস হিসেবে, এটি আসলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে বার্তা তাকে আরো সুদৃঢ় করবে। শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, বরং সারা দেশের মানুষকে তার এই যোগদান, প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগদান, এবং সেটি শুধু নেতাকর্মী নয় বরং দেশের মানুষজনকে উজ্জীবিত করার পাশাপাশি নতুন স্বপ্ন দেখাবে একটি সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের, যেখানে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার সমুন্নত হবে এবং সেই প্রত্যাশা প্রতিটি নেতাকর্মীরও। এবং তিনি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের মূর্ত প্রতীক এবং তাদের দাবি তিনি তার মুক্তির সঙ্গে সঙ্গে গণতন্ত্রের মুক্তিটিও জড়িত এবং গণতন্ত্রকে শতভাগ সুসংহত করতে হলে বেগম জিয়ার আজকের এই অনুষ্ঠানের যোগদানের মধ্য দিয়ে সেটি আরো বেশি সুসংহত হবে। এবং তারা বলছেন যে বিএনপি গত 17 বছর কিংবা তারও বেশি সময় ধরে তারা যে ধরনের সংগ্রাম করেছেন, তাদের যে দাবি ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার, সেই দাবির প্রেক্ষাপটে এবং একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তার মধ্য দিয়ে তারা বলছেন যে শতভাগ গণতন্ত্র এখনো নিশ্চিত হয়নি এবং তার জন্য তাদের লড়াইটি অব্যাহত রয়েছে। এবং সেই লড়াইয়ের একেবারে মূল কেন্দ্রবিন্দুই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এখনো বিএনপির লাখো কোটি নেতাকর্মীর প্রাণের আধার, শক্তি, সাহস, অনুপ্রেরণার বাতিঘর। এবং এই কারণেই নেতাকর্মীরা উজ্জীবিত নয়, শুধু তারা তাদের দাবি সারা দেশের মানুষও তাদের সঙ্গে একই সুরে আজকে স্লোগান তুলেছে। বেগম জিয়াকে তারা পরবর্তীতে বলছেন সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ যদি তৈরি হয় এবং সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তাদের দল ক্ষমতায় আসবে, তাদের দলীয় প্রধান আবার সেই সরকার প্রধান হবেন কিংবা প্রধানমন্ত্রী হবেন। এই ধরনের স্লোগান কিংবা বার্তাও
আজকের এখান থেকে কিন্তু নেতাকর্মীরা দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি কিন্তু এগিয়ে চলেছে বহর, এবং নেতাকর্মীরাও তাকে সামনে পেছনে স্লোগান দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন। আমরাও চেষ্টা করছি সেগুলো দেখানোর জন্য যতটুকু সম্ভব পারা যায়। দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা। সবাই স্লোগান দিচ্ছেন তাদের দলীয় প্রধানকে উদ্দেশ্য করে, এবং আজকের বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আরো 26 নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমরা যতটুকু দেখানোর চেষ্টা করেছিলাম, গাড়ি বহর চলে গেছে অনেক দূর, এবং তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন, এবং পরবর্তীতে আমরাও যাওয়ার চেষ্টা করছিলাম। তবে তার যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী অর্থাৎ সিএসএফ, তারা একটা জায়গায় থামিয়ে দিয়েছে নেতাকর্মী সহ সবাইকে, কারণ রাস্তায় একটু এখানে। তো আমরা রয়েছি, পরবর্তীতে নিশ্চয়ই ডিবিসির দর্শকদেরকে আমরা পরবর্তী তথ্য তুলে ধরার চেষ্টা করব। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।